প্রিয় ছাত্ররা, আজকে আমরা ভিডিও ক্লাসের পঞ্চম লেসন পড়ব। আজকের টপিক হলো এম্পিরিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফর্মুলা। এর আগের দিনে আমরা পার্সেন্টেজ কম্পোজিশন করেছি। সেখানে একটা যৌগের মধ্যে তার উপাদান মৌলগুলোর যে শতকরা পরিমাণ সেগুলো কি করে বের করতে হয় আমরা পেয়েছি। আজকে এম্পিরিক্যাল এবং কেমিক্যাল ফর্মুলা কোনো একটা যৌগের কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। প্রথমে আমরা দেখে নিই যে এম্পিরিক্যাল, বাংলায় এম্পিরিক্যাল মানে হচ্ছে স্থূল সংকেত, আর কেমিক্যাল ফর্মুলা মানে কেমিক্যাল নয়, মলিকিউলার ফর্মুলা। মলিকিউলার, এম্পিরিক্যাল অ্যান্ড মলিকিউলার ফর্মুলা। মলিকিউলার ফর্মুলা হচ্ছে আণবিক সংকেত। তো প্রথমে আগে সংজ্ঞাগুলো দেখে নিই। তবে এই পোর্শন থেকে কোনো থিওরিটিক্যাল কোশ্চেন আসে না, এখান থেকে মেনলি অঙ্ক আসে, কিন্তু থিওরিটা একটু কনসেপ্টটা জেনে নিয়ে তারপর আমরা অঙ্কে যাব। এগুলো কোনো ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই, জাস্ট বুঝে নেওয়ার ব্যাপার। তো দেখো, ডেফিনেশন বা সংজ্ঞা কার? এম্পিরিক্যাল ফর্মুলা, স্থূল সংকেত, এর সংজ্ঞা কি? দ্য ফর্মুলা হুইচ গিভস the simple whole number ratio of the atoms of various element present in one molecule of the compound is called empirical formula. আবার বলছি, দেখো, the formula which gives the simple whole number ratio of the atoms of various element present in one molecule. কোন একটা যৌগের একটা অণুতে যে পরমাণুগুলো যে অনুপাত, পূর্ণ সংখ্যার অনুপাত, সেই অনুপাত দিয়ে যে ফর্মুলা লেখা হয় সেটাই হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। অনুপাত, এখানে উপাদান মৌলগুলোর পরমাণু সংখ্যার অনুপাত দিয়ে যে ফর্মুলা লেখা হয় সেটা। আর মলিকিউলার ফর্মুলা বা আণবিক সংকেত কি সেটা দেখো, দ্য ফর্মুলা হুইচ গিভস the actual number of atoms of various elements present in one molecule. এখানেও একটা অণুতে, কোনো যৌগের একটা অণুতে উপাদান মৌলগুলোর প্রকৃত পরমাণু সংখ্যা দিয়ে যে সংকেত লেখা হয়, অনুপাত নয়, প্রকৃতভাবে কটা করে আছে সেগুলো দিয়ে যখন আমরা সংকেত প্রকাশ করব সেটা হবে মলিকিউলার ফর্মুলা বা আণবিক সংকেত। উদাহরণ দেখো, এখানে আমি তিনটে রো করেছি, একটা কম্পাউন্ড বা যৌগ, একটা এম্পিরিক্যাল ফর্মুলা স্থূল সংকেত, আর একটা মলিকিউলার ফর্মুলা বা আণবিক সংকেত। আগে দেখো, হাইড্রোজেন পারঅক্সাইড, প্রথম যৌগ হাইড্রোজেন পারঅক্সাইডের আমরা সংকেত জানি H2O2, এটা আণবিক সংকেত। অর্থাৎ এই অণুতে প্রকৃতভাবে দুটো হাইড্রোজেন পরমাণু এবং দুটো অক্সিজেন পরমাণু থাকে। এখন আমরা যদি এই যৌগের অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুর সংখ্যার অনুপাত নিই, তখন কি হবে? 2:2, দ্যাট ইজ 1:1। তার মানে অনুপাত হবে 1:1, অর্থাৎ একটা হাইড্রোজেন একটা অক্সিজেন। অর্থাৎ সেক্ষেত্রে এম্পিরিক্যাল ফর্মুলা হবে HO, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন। এটা অনুপাত থেকে আমরা পাচ্ছি। প্রকৃত অর্থে দুটো করে আছে, কিন্তু অনুপাত করলে একটা। একইভাবে বেনজিনের আমরা জানি C6H6 সংকেত, এটা আণবিক সংকেত। অর্থাৎ সঠিকভাবে বেনজিনের অণুতে 6টা কার্বন আর 6টা হাইড্রোজেন আছে। আর যদি অনুপাত নেওয়া হয় কার্বন ইস্টু হাইড্রোজেন 6:6, দ্যাট মিনস 1:1, তাহলে স্থূল সংকেত হবে CH। গ্লুকোজের আমরা জানি C6H12O6, এটা সংকেত, আণবিক সংকেত। তাহলে অনুপাত নিলে 6:12:6, 1:2:1, দ্যাট ইজ CH2O হবে স্থূল সংকেত। আবার জলের ক্ষেত্রে দেখো, H2O, এটা আণবিক সংকেত এবং স্থূল সংকেতও একই হবে H2O। অর্থাৎ দুটো সংকেত একও হতে পারে।
আলাদাও হতে পারে, একও হতে পারে। সুক্রোজ বা সুগার C12H22O11, এটা প্রকৃত সংকেত, আবার স্থূল সংকেতও তাই একই, C12H22O11। এইভাবে বেশ কিছু যৌগের দুটো করে সংকেত আমরা পেতে পারি, কোথাও আলাদা হবে, কোথাও একই হবে। আমি দুটো ব্ল্যাঙ্ক রেখেছি, এই দুটো তোমরা করে নেবে, অ্যাসিটিলিন আর সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এবারে আমরা দেখো এই যে দুটো ফর্মুলা পাওয়া গেল, এম্পিরিক্যাল ফর্মুলা এবং মলিকিউলার ফর্মুলা, এখানে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি দুটোর মধ্যে একটা রিলেশন আছে। যেমন H2O2 আর HO, HOকে যদি 2 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে H2O2 হয়ে যাবে। C6H6 আর CHকে যদি 6 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে C6H6 হবে। CH2ওকে 6 দিয়ে গুণ করলে C6H12O6 হবে। H2ওকে 1 দিয়ে গুণ করলে H2O হবে। তার মানে স্থূল সংকেতকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা মলিকিউলার সংকেত বা আণবিক সংকেত পেয়ে যাব। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড কেমিক্যাল ফর্মুলা? সেটা হলো মলিকিউলার ফর্মুলা ইকুয়ালস টু n ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা। একটা সংখ্যা দিয়ে গুণ করতে হচ্ছে n দিয়ে, n এর মান 1, 2, 3 এটসেট্রা, পূর্ণ সংখ্যা, সিম্পল হোল নাম্বার, জিরো হবে না, কোনো ফ্র্যাকশনও হবে না। তাহলে এনটা আমরা কি করে পাবো? এন পেতে গেলে আমাদের মলিকিউলার ওয়েটকে, অর্থাৎ আণবিক সংকেত থেকে আমরা যে ওজনটা পাবো সেটা হচ্ছে মলিকিউলার ওয়েট। যেমন হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে দুটো হাইড্রোজেনের 2 আর দুটো অক্সিজেনের 32, 32 আর 2 34 হয়ে গেলে মলিকিউলার ওয়েট, বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস। অর্থাৎ এম্পিরিক্যাল ফর্মুলা থেকে, স্থূল সংকেত থেকে আমরা যে ওজনটা পাচ্ছি, যেমন এইখানে হাইড্রোজেন পারঅক্সাইডে HO, একটা H মানে 1 আর একটা অক্সিজেন মানে 16, 16 আর 1 17, তাহলে উপরে থাকবে 34 আর নিচে থাকবে 17, 34/17 সমান 2 হয়ে যাবে। অর্থাৎ একে HOকে 2 দিয়ে গুণ করলে আমরা H2O2 পেয়ে যাব। একইভাবে বেনজিনের ক্ষেত্রে হবে C6H6 মানে 78 আর CH মানে হচ্ছে 13, 78/13 6, অর্থাৎ CHকে 6 দিয়ে গুণ করলেই C6H6 হয়ে যাবে। এইভাবে আমরা এনটা বের করে নিতে পারব। তো আমরা উদাহরণ হিসেবে এখানে দেখিয়েছি বেনজিনের ক্ষেত্রে কিভাবে আসছে। তো এখন এম্পিরিক্যাল ফর্মুলাটা আমরা কি করে পাবো? অর্থাৎ ওই যে পরমাণু সংখ্যার অনুপাত থেকে আমরা একটা স্থূল সংকেত লিখছি, সেই অনুপাতটা কি করে পাবো? সেটার সঙ্গে পার্সেন্টেজ কম্পোজিশনের আবার সম্পর্ক আছে। দেখো, মোট 4টে স্টেপে আমরা পাবো এটা। ডিটারমিনেশন অফ এম্পিরিক্যাল ফর্মুলা অফ আ কম্পাউন্ড, স্থূল সংকেত, কোনো যৌগের স্থূল সংকেত নির্ণয়। It is obtained from percentage composition in 4 steps, 4টে ধাপে শতকরা সংযুতি থেকে আমরা স্থূল সংকেতটা নির্ণয় করতে পারবো। প্রথম ধাপ, স্টেপ 1, যেটা ডিভাইড দ্য পার্সেন্টেজ অফ ইচ এলিমেন্ট বাই ইটস অ্যাটমিক ওয়েট। অর্থাৎ আমরা প্রত্যেকটা মৌলের যে পার্সেন্টেজ পাই, সেই পার্সেন্টেজটাকে আমাদের তাদের পারমাণবিক ওজন দিয়ে ভাগ করতে হবে। যেমন জলে আমরা জানি হাইড্রোজেন 11.11% আছে আর অক্সিজেন আছে 88.89%। তাহলে প্রথম ধাপে আমাকে ওই হাইড্রোজেনের পার্সেন্টেজটাকে হাইড্রোজেনের পারমাণবিক ওজন দিয়ে ভাগ করতে হবে 1 দিয়ে, অক্সিজেনের পার্সেন্টেজটাকে অক্সিজেনের পারমাণবিক ওজন 16 দিয়ে ভাগ করতে হবে। তাতে আমরা একটা ভাগফল পাব। দ্বিতীয় ধাপে কি করতে হবে? ডিভাইড ইচ বাই স্মলেস্ট নাম্বার অ্যামং দেম। অর্থাৎ যে কটা ভাগফল পাওয়া গেল তাদের মধ্যে সবচেয়ে যেটা ছোট, স্মলেস্ট, সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হবে।
তৃতীয় ধাপে সেখানেও আমরা একটা ভাগফল পাব। তৃতীয় ধাপে মাল্টিপ্লাই ইচ বাই এ সুটেবল ইন্টিজার। ওই ভাগফলগুলোকে এমন একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে আমরা পূর্ণ সংখ্যা পাই বা কাছাকাছি পাই। তাহলে এই তৃতীয় ধাপে আমরা যে অনুপাতটা পাবো সেটা হবে একটা সিম্পল হোল নাম্বার রেশিও। প্রথম ধাপে হোল নাম্বার রেশিও নাও আসতে পারে, যদি এসে যায় খুব ভালো, যদি না আসে দ্বিতীয় ধাপটা আমরা করব, সেখানে যদি হোল নাম্বার এসে যায় ভালো, তাতেও যদি না আসে তৃতীয় ধাপে যাব, এখানে অবশ্যই চলে আসবে। এরপর ওই অনুপাত থেকে আমরা স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলাটা লিখে দেব। তাহলে 4টে ধাপ হলো। প্রথম ধাপে তাহলে কি করা হবে, পার্সেন্টেজটাকে পারমাণবিক ওজন দিয়ে ভাগ করা হবে। দ্বিতীয় ধাপে ভাগফলের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা দিয়ে সবাইকে ভাগ করা হবে। তৃতীয় ধাপে ওই ভাগফলগুলোকে এমন একটা প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে পূর্ণ সংখ্যার নিকটবর্তী হয়ে যায়। আর চতুর্থ ধাপে যে হোল নাম্বার রেশিও আমরা পেলাম সেটা থেকে স্থূল সংকেত লিখতে হবে। 4টে ধাপ। এবারে আমরা পার্টিকুলার একটা উদাহরণ নিয়ে এই 4টে ধাপ কীভাবে হচ্ছে দেখব। দেখো, এক্সাম্পল 1, তোমাকে একটা যৌগের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। পার্সেন্টেজ কম্পোজিশন অফ অ্যান অর্গানিক কম্পাউন্ড C equals to 92.4% আর H equals to 7.6%। এই পার্সেন্টেজ কম্পোজিশন থেকে আমাদের স্থূল সংকেতটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম স্টেপ 1, পার্সেন্টেজ কম্পোজিশনকে পারমাণবিক ওজন দিয়ে ভাগ করা। এখানে কার্বন আর হাইড্রোজেন আছে, তাহলে C/H অর্থাৎ কার্বন ইস্টু হাইড্রোজেনের পরমাণু সংখ্যার যে অনুপাত, যেটা থেকে আমরা স্থূল সংকেত বের করব, সেটা সমান কার্বনের পার্সেন্টেজ বাই তার পারমাণবিক ওজন ইস্টু হাইড্রোজেনের পার্সেন্টেজ বাই তার পারমাণবিক ওজন। তো এখানে আমি ভাগফল পাচ্ছি একটা 7.7:7.6। এটা প্রথম ধাপ হয়ে গেল। দ্বিতীয় ধাপে এদের মধ্যে ছোট কে, এটা তো পূর্ণ সংখ্যার অনুপাত এলো না। এই 7.7কে আমি 7ও ধরতে পারবো না, 8ও ধরতে পারবো না, বা 7.6কেও তাই। পূর্ণ সংখ্যা আনতে গেলে দ্বিতীয় ধাপে যেতে হবে, এদের মধ্যে যেটা ছোট সেটা দিয়ে ভাগ করব। তাহলে ভাগফল এলো 1.01:1। 1.01টা 1-এর কাছাকাছি, এটা আমি 1 ধরতে পারি, আর 1, তাহলে এটা দাঁড়ালো 1:1। এখানে তাহলে আমার দ্বিতীয় ধাপেই একটা হোল নাম্বার রেশিও চলে এলো 1:1। সুতরাং তৃতীয় ধাপের আর প্রয়োজন হলো না। এরপর আমরা চতুর্থ ধাপে চলে যাচ্ছি, স্টেপ 4-এ। এম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে CH। স্টেপ 3, নট রিকোয়ার্ড। দরকার হলো না স্টেপ 3টা। আচ্ছা, এবারে আর একটা এক্সাম্পল দেখো। An organic compound on analysis gave the following percentage composition. একটা জৈব যৌগের বিশ্লেষণে নিম্নলিখিত শতকরা সংযুতি পাওয়া গেল। কার্বন 57.8%, হাইড্রোজেন 3.6%, and the rest is oxygen, বাকিটা অক্সিজেন। The vapor density of the compound was found to be 83. Find out the molecular formula of the compound. এখানে জৈব যৌগের শতকরা সংযুতি দিয়ে দিয়েছে, সেখান থেকে তার একটা ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, আর আমাদের বের করতে হবে আণবিক সংকেত। এখন এম্পেরিক্যাল ফর্মুলা তো আমরা দেখলাম 4টে ধাপে বের করা হয়। পার্সেন্টেজ কম্পোজিশন থেকে 4টে ধাপে
এম্পেরিক্যাল ফর্মুলা বের করা হয়। আর এম্পেরিক্যাল ফর্মুলার সঙ্গে মলিকুলার ফর্মুলার রিলেশন আমরা দেখেছি যে একটা সংখ্যা দিয়ে গুণ করতে হয় n দিয়ে, তাহলেই এম্পেরিক্যাল ফর্মুলাটা মলিকুলার ফর্মুলা হয়ে যাবে। এখন কিভাবে আমরা এম্পেরিক্যাল থেকে মলিকুলার ফর্মুলায় আসব, তার জন্য দেখো 5টা ধাপ আছে। সেটা আগে দেখে নিই থিওরিটা, তারপরে আমরা অঙ্কটাই যাব। স্টেপস ফর ডিটারমিনেশন অফ দ্য মলিকুলার ফর্মুলা অফ আ কম্পাউন্ড, অর্থাৎ আণবিক সংকেত নির্ণয় করার বিভিন্ন ধাপ। তার মধ্যে প্রথম ধাপটা কি, স্টেপ 1 হচ্ছে ডিটারমিন দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অ্যাজ বিফোর, অর্থাৎ প্রথমে ওই যৌগটার এম্পিরিক্যাল ফর্মুলা স্থূল সংকেতটা বের করতে হবে, আগে যেভাবে আমরা করলাম 4টে ধাপে। স্টেপ 2টা কি, ক্যালকুলেট দ্য এম্পিরিক্যাল ফর্মুলা মাস, অর্থাৎ স্থূল সংকেত যেটা আমরা পেয়েছি সেই সংকেত থেকে তার একটা সংকেত ওজন বের করতে হবে, অর্থাৎ ওই সংকেতে যে মৌলগুলো থাকবে তাদের পারমাণবিক ওজন যোগ করে সেটা দিয়ে আমরা তার সংকেত ওজনটা বের করে নেব। স্টেপ 3, ডিটারমিন দ্য মলিকুলার মাস বাই এ সুটেবল মেথড, ইজি অ্যাজ ফর এক্সাম্পল ভেপার ডেন্সিটি এটসেট্রা, অর্থাৎ যে কোনো একটা উপযুক্ত পদ্ধতিতে ওই যৌগের আণবিক ওজন নির্ণয় করতে হবে। এর জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে, তার মধ্যে একটা আমরা জানি যে বাষ্প ঘনত্ব থেকে আণবিক ওজন পাওয়া যায়। বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ওজনের সম্পর্ক আছে, m = 2d, এর আগে আমরা পড়েছি। তো কোনো যৌগের যদি বাষ্প ঘনত্ব নির্ণয় করা যায় তাহলেই তার আণবিক ওজন পাওয়া যাবে 2 দিয়ে গুণ করে, সেই বাষ্প ঘনত্ব নির্ণয় করে নেওয়া হবে এবং সেখান থেকে আণবিক ওজন। তৃতীয় ধাপ হলো, চতুর্থ ধাপে দেখো, ডিটারমিন দ্য ভ্যালু অফ n অ্যাজ n = মলিকুলার মাস বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস। এই যে এর আগে যে আমরা রিলেশন পেয়েছিলাম যে মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু n ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা, তাহলে n nটার মান আমরা বের করতে পারবো কিভাবে, যে আণবিক ওজনকে ওই স্থূল সংকেত ওজন দিয়ে ভাগ করতে হবে। আণবিক ওজনটা তো আমি ভেপার ডেন্সিটি মেথড বা অন্যান্য কোনো মেথড থেকে পেয়ে যাচ্ছি, আর এম্পেরিক্যাল ফর্মুলা মাস সংকেত ওজনটা আমি সংকেত থেকে পেয়ে যাচ্ছি, স্থূল সংকেত ওজনটা স্থূল সংকেত থেকে পেয়ে যাচ্ছি। এরপর এই যে রেশিওটা আণবিক ওজন বাই স্থূল সংকেত ওজন, এই রেশিওটা ভগ্নাংশ আসতে পারে, কিন্তু সেখানে যদি পূর্ণ সংখ্যা এসে যায় ভালোই, আর যদি ভগ্নাংশ আসে সেটাকে চেঞ্জ টু দ্য নিয়ারেস্ট হোল নাম্বার করতে হবে। এখানে আমরা যেভাবে রাউন্ড অফ করি করতে হবে, কারণ এই এনটা কোনোদিন ভগ্নাংশ হবে না, এটা পূর্ণ সংখ্যা হবে। তো পূর্ণ সংখ্যা ধরো পাওয়া গেল এনের মান। এরপর পঞ্চম ধাপে কি হবে, মাল্টিপ্লাই এম্পেরিক্যাল ফর্মুলা বাই n টু গেট দ্য মলিকুলার ফর্মুলা, কারণ আমরা ফর্মুলাটা আগেই পেয়ে গেছি, মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু n ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা। তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা থেকে মোট 5টা ধাপে আমাদেরকে মলিকুলার ফর্মুলায় যেতে হবে। প্রথম ধাপ তাহলে এম্পেরিক্যাল ফর্মুলাটা যেভাবে আমরা ডিটারমিন করলাম। দ্বিতীয় ধাপে সেই এম্পেরিক্যাল ফর্মুলা থেকে তার এম্পেরিক্যাল ফর্মুলা মাস স্থূল সংকেত ওজনটা বের করলাম পারমাণবিক ওজনের সাহায্য নিয়ে। তৃতীয় ধাপে আমরা যে কোনো একটা পদ্ধতিতে ওই যৌগের আণবিক ওজন বের করব, সেটা বাষ্প ঘনত্ব পদ্ধতিও হতে পারে বা অন্যান্য কোনো পদ্ধতি হতে পারে। 4 নম্বর, n এর মান বের করব, n এর মান সমান আণবিক ওজন বাই স্থূল সংকেত ওজন। 5 নম্বর, এম্পেরিক্যাল ফর্মুলাকে এরপরে n দিয়ে গুণ করে দেবো, তাহলেই মলিকুলার ফর্মুলা বেরিয়ে যাবে। এটা গেল থিওরি। এরপরে আমরা ওই প্রবলেমটায় চলে যাব যেটা আমরা বলছিলাম আগে, যে
একটা যৌগের শতকরা সংযুতি দেওয়া আছে, কার্বন 57.8%, হাইড্রোজেন 3.6% এবং বাকিটা হলো অক্সিজেন। আর ভেপার ডেন্সিটি মেজারমেন্ট করে দেখা গেছে 83। তাহলে এর আণবিক সংকেত কি হবে? তাহলে আণবিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে প্রথম ধাপ হলো, আমরা বললাম আগে স্থূল সংকেতটা বের করতে হবে। তাহলে স্টেপ 1-এ আমি দেখো প্রথমে পার্সেন্টেজ যেগুলো দেওয়া আছে লিখলাম, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনটা 100 থেকে মাইনাস করলে 38.6%। তাহলে পরমাণু সংখ্যার অনুপাত C:H:O 4.82:3.6:2.41। এটা প্রথম ধাপ, এটা স্থূল সংকেত নির্ণয় করার প্রথম ধাপ হলো। দ্বিতীয় ধাপ, এদের মধ্যে ছোট হচ্ছে 2.41 দিয়ে সবাইকে ভাগ করলাম, তাতে এলো 2:1.49:1। এখানেও কিন্তু সবটা, এখানে পূর্ণ সংখ্যা এলো না। এবারে স্টেপ 3-তে যাচ্ছি, এখানে 2, 1.49, 1 এই তিনটে সংখ্যা এসছে ভাগফল। এবার এখান থেকে আমি বুঝে গেলাম যে এই 1.49কে যদি পূর্ণ সংখ্যার কাছাকাছি নিয়ে যেতে হয় তাহলে একে ন্যূনতম 2 দিয়ে গুণ করতে হবে। একে যদি 2 দিয়ে গুণ করতে, তাহলে সবগুলোকেই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 × 2, 1.49 × 2, 1 × 2। তাহলে এটা দাঁড়াচ্ছে 4, এটা গেল 2.98, এটা 2। এবার এটাকে আমি সিম্পল হোল নাম্বার রেশিও হিসেবে লিখতে পারি 4:3:2। তাহলে এই পর্যন্ত আমাদের স্থূল সংকেত নির্ণয় হলো। এম্পেরিক্যাল ফর্মুলা C4H3O2 হলো। এটা স্টেপ 1 হলো মলিকুলার ফর্মুলা। এই যে ক্যালকুলেশন অফ মলিকুলার ফর্মুলা, এবার এটা স্থূল সংকেত হয়ে গেল। এবারে মলিকুলার ফর্মুলা বের করবো আমরা। স্টেপ 1 এম্পেরিক্যাল ফর্মুলা ডিটারমিন করেছি আমরা C4H3O2, কার্বন 4টে, হাইড্রোজেন 3টে, অক্সিজেন 2টো। স্টেপ 2, এরপরে কি করব? এম্পেরিক্যাল ফর্মুলা মাস বের করব সংকেত ওজন থেকে, সংকেত থেকে সংকেত ওজন। কার্বন 4টে আছে, 4 × 12, হাইড্রোজেন 3টে, 3 × 1, অক্সিজেন 2টো, 2 × 16। এটা করে আমরা পেলাম 83। তৃতীয় ধাপ কি ছিল? মলিকুলার মাস, যে কোনো একটা পদ্ধতি থেকে। তো এখানে ভেপার ডেন্সিটি দেওয়া আছে, তাহলে মলিকুলার মাস ইকুয়ালস টু 2 × ভেপার ডেন্সিটি, দ্যাট মিনস 2 × 83, 166। তৃতীয় ধাপ হয়ে গেল। চতুর্থ ধাপ, এন এর মান বের করতে হবে। এন ইকুয়ালস টু মলিকুলার মাস বাই এম্পেরিক্যাল ফর্মুলা মাস, 166/83, ভাগ করলে 2 আসবে। পঞ্চম ধাপ, মলিকুলার ফর্মুলা সমান n × এম্পেরিক্যাল ফর্মুলা, দ্যাট ইজ 2 × C4H3O2 ইকুয়ালস টু C8H6O4। এটা হলো আণবিক সংকেত। তাহলে প্রথমে আমরা স্থূল সংকেত বের করলাম, তারপরে সেখান থেকে ধাপে ধাপে আণবিক সংকেত বের করলাম। এই যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। প্রায় প্রতি বছরই একটা করে প্রশ্নে আসে। তবে এর আবার বিভিন্ন রকমের হয়, ছোট মানে অল্পর উপরে হয়, বেশি বড় বড় হয়। এখন প্রশ্নের যে ধরন, এখন কিন্তু খুব বড় প্রবলেম আর দিচ্ছে না, ছোট ছোটই দিচ্ছে, 2 নম্বর বা ম্যাক্সিমাম 3 নম্বর। তো সেক্ষেত্রে এই যে উদাহরণগুলো দেখালাম, এই ধরনের উদাহরণ তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি প্র্যাকটিসের জন্য কিছু প্রবলেম দিয়ে দিচ্ছি, সেইগুলো তোমরা করবে। পাশে উত্তরও দিয়ে দিয়েছি, চেষ্টা করবে, নিশ্চয়ই পারবে এইভাবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রইল আজকে।